আজকে এমন একটি মুভির এক্সপ্লেন করব যেটা দেখে আপনাদের কাঁদাবে। নিজের ছেলে এতটা নিচে নামতে পারে, অবশেষে কোর্টে কেস করতে বাধ্য হয় একজন বৃদ্ধ বাবা। সেরকমই এক গল্পের এক্সপ্লেন করে শোনাবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে দেখি শরদিন্দু বোস নামে একটি বৃদ্ধ লোক কোর্টে এসে লয়ার ইন্দ্রাণীর সাথে দেখা করে। ইন্দ্রাণী তখন নিজের চেম্বারে নিয়ে গিয়ে বলে, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। শরদিন্দুবাবু বলে, আমার ছেলে আমাকে আর আমার স্ত্রীকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী একটু অবাক হয়ে পুরো ব্যাপারটা জানতে চাই। সিন চলে যায় দুর্গাপুজোর বিজয়া দশমীতে। শরদিন্দুবাবুর স্ত্রী মালা কাজের মেয়ে লতাকে বলে, সবকটা নাড়ু ভেজে রাখিস না, বাবুই পছন্দ করে না। এখানে বাবুই বলতে শরদিন্দুবাবুর একমাত্র ছেলে ইন্দ্র ভালোবেসে তাকে বাবুই বলে ডাকে। লতা তখন বলে, তোমার ছেলে তো বিজয়া দশমীতে এলো না। মালা তখন বলে, বাবুয়ের শরীরটা খারাপ, তাই আসতে পারেনি। এদিকে শরদিন্দুবাবু ও তার স্ত্রী মালা দুজনে মিলে পুজোর প্যান্ডেলে আসে। তাদের দুজনের মনটাই খারাপ, কারণ তাদের একমাত্র ছেলে বাবুই পুজোতে আসেনি। মালা ঠাকুরকে বরণ করার সময় মাথা ঘুরে নিচে পড়ে যায়। শরদিন্দু তখন হসপিটালে নিয়ে যেতে যেতে তাদের ছেলে ইন্দ্রকে ফোন করে। এদিকে তাদের ছেলে বিজয়া দশমীর বন্ধুদের সাথে পার্টি করতে ব্যস্ত। তখনই ইন্দ্রর ফোনে বাবার কল আসে। ইন্দ্র তখন ইচ্ছে করে ফোনটা রিসিভ করে না। তারপর দেখি ইন্দ্রের স্ত্রী রিয়া বলে, বাবা আমাদের রবিবারে লাঞ্চে নিয়ে যাবে। তখনই ইন্দ্রর ফোনে ইন্দ্র বাবা আবার ফোন করে। রিয়া তখন বলে, ইন্দ্র বিজয়ের প্রণামটা ফোনেই ছেড়ে ফেলো, ঝামেলা হাঁটাও। তখনই সেখান থেকে রিয়া চলে যায়। ইন্দ্র তখন ফোন রিসিভ করে জানতে পারে তার মা হসপিটালে। ইন্দ্র তখন মায়ের সাথে দেখা করতে আসে। ইন্দ্র বলে, কি করে হলো এসব। ইন্দ্রের মা বলে, বরণ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। শরদিন্দুবাবু বলে, তোর মায়ের হাঁটুর অপারেশন করাতে হবে। ইন্দ্র বুঝতে পারে হাঁটুর অপারেশন করাতে অনেক খরচ। ইন্দ্র বলে, এখন হাঁটুর অপারেশন করানো যাবে না। ইন্দ্রের মা বলে, তোর বাবার কথায় তুই কিছু মনে করিস না, তুই যেটা ভালো বুঝিস সেটাই করবি। ইন্দ্রের মা তখন তার নাতির কথা জিজ্ঞেস করে, বলে, বাপলু কেমন আছে। ইন্দ্র বলে, ভালো আছে। ইন্দ্র বলে, তোমাকে তো ওষুধ দিয়েছে, সেরে যাবে। ইন্দ্র তখন বাইরে এসে ওর বাবাকে বলে, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, অপারেশন করতে 4 লাখ টাকা লাগবে, তো আমাদের মেডিক্লেমে হবে টাকাটা। শরদিন্দু বলে, এবছরে তো মেডিকেল আর ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া যাবে না, তোর মায়ের গোলব্লাডারের অপারেশনের জন্য সব টাকা শেষ হয়ে গেছে। ইন্দ্র বলে, সব টাকা শেষ করে ফেলেছ। ইন্দ্র তখন টাকা দিতে চায় না। তখন ইন্দ্র ফোন করতে করতে সেখান থেকে যেতে যেতে বলে, এদিকে ঝামেলা মিটে গেছে, আমি আসছি। তার বাবা অবাক হয়ে ছেলের দিকে চেয়ে থাকে। সিন চলে যায় ইন্দ্রাণীর কেবিনে। ইন্দ্রাণী বলে, আপনি কি মেডিকেল নেকলেসের কেস করতে চান। শরদিন্দু বলে, বুড়ো মা বাবাকে নেগলেক্ট করার জন্য কেস করতে চাই, নিজের মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাওয়ার জন্য কেস করতে চাই, দিনের পর দিন মা বাবাকে অপমান করার জন্য কেস করতে চাই। ইন্দ্রাণী বলে, আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু কোর্টে এসবের কোনো ভ্যালু নেই। শরদিন্দু বলে, তাহলে কি আমাদের কথা শোনার মতো কেউ নেই। ইন্দ্রাণী বলে, স্যার আপনি বলুন, আমি শুনছি। পরের সিনে দেখতে পাই ইন্দ্র মদ খেয়ে বাড়ি ফিরে তার বউ বলে, শরদিন্দু বোসকে কনভিন্স করলে কি করে। ইন্দ্র বলে, বাবাকে কোনো কথাই বলতে দিইনি, আর আমি 1 টাকাও খরচ করব না, বাবা নিজের টাকায় সার্জারি করুক। আর জানো, মেডিকেল আর ইন্স্যুরেন্সের টাকাগুলোও খরচ করে ফেলেছে। এরপর দেখি ইন্দ্র ও তার স্ত্রী তার ছেলে বাবলুকে নিয়ে শপিং করতে যায়, আর এদিকে শরদিন্দু তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসে। শরতের স্ত্রী মালা বলে, বিজয়াতে সবাই এসেছে, সবাইকে একটু মিষ্টিমুখ করাবো না। শরতের প্রতিবেশীরা বলে, তুমি আগে রেস্ট নাও, মিষ্টি পরে খাওয়া যাবে। শরতের বোন মালাকে বলে, তোমার ছেলে এলো না কেন। শরৎ তখন কিছুই বলে না। শরতের বোনের ছেলে ঈশান বলে, তোমাদের এখানে আসলে আমার ইউএসএ যেতে ইচ্ছা করে না, মামা তুমি একটু মাকে বোঝাও না। শরৎ তখন ঈশানকে বলে, ঈশান ইউএসএ যাওয়ার সুযোগটা ছাড়িস না, এখনকার দিনে ভালো চাকরি, ভালো রোজগার খুব দরকার, তুই তোর বাবা মার জন্য ঠিক সময় বের করে নিতে পারবি। তারপর দেখি শরৎ টাকা জোগাড় করার জন্য লোন ও গয়না বিক্রি করেও টাকা জোগাড় করতে পারে না। এদিকে ইন্দ্র তার ছেলের জন্মদিনে বড় পার্টির আয়োজন করে, আর এদিকে নাতির জন্মদিনে শরতের স্ত্রী মালা মন্দিরে পুজো দেয়। পুজো দিয়ে ফেরার সময় মালা লতাকে বলে রিয়াকে ভিডিও কল করতে। ফোন করে রিয়া ফোনটা রিসিভ করে। মালা বলে, তোমরা ভালো আছো তো। রিয়া বলে, আমরা ভালো আছি। মালা বাবলুর সাথে একটু কথা বলার জন্য ফোনটা দিতে বলে।
রিয়া কথাটা এড়িয়ে যায়। রিয়া ইচ্ছা করে ফোনটা কেটে দেয়। রাতে দেখি শরৎ আর তার স্ত্রী খাবার টেবিলে খাবার খেতে বসেছে। শরৎ একটা মাছ দুজনে মিলে ভাগ করে খায়। সত্যি দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। ঠিক তখনই পাশের ফ্ল্যাটের ঝামেলার আওয়াজ শুনতে পায় শরৎ। শরৎ তখনই ছুটে সেখানে চলে যায়। শরৎ দেখে দেবাশিসের ছেলে তার মাকে মারধর করে কি একটা কাগজে সই করার জন্য। শরৎ তখন ছেলেটিকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সিন চলে যায় ইন্দ্রাণীর কেবিনে। শরৎ বলে, এটা শুধু আমার একার সমস্যা নয়, চারিদিকে সমস্যা। এদিকে শরৎ রাতে ঘুমানোর সময় ইন্দ্র ফোন করে বলে, বাবলু কালকে সারাদিন তোমাদের কাছে থাকবে। এটা শুনে শরৎ ও তার স্ত্রী খুব খুশি হয়। তাদের একমাত্র নাতি এতদিন পর কালকে সারাদিন তাদের কাছে থাকবে। পরের দিন সকালে শরৎ বাজার থেকে একটা বড় গলদা চিংড়ি কিনে আনে। তার নাতি গলদা চিংড়ি খেতে খুব পছন্দ করে। তারপর দেখি ইন্দ্র আর রিয়া বাবলুকে রেখে তারা চলে যায়। যাওয়ার সময় ইন্দ্র বলে, আমাদের জন্য রান্না করতে হবে না, রাতে চাইনিজ নিয়ে আসবো। দুপুরে খুব আদর করে ভাত খাইয়ে দেয় ঠাকুমা। ছোট্ট ছেলে বাবলু বলে, বাবা কি তোমাদের সাথে থাকতো? ঠাকুমা বলে, বেবিরা তো বাবা মায়ের সাথেই থাকে, না হলে ভয় পাবে না? ভয় ফিনিশ হলে বেবিরা চলে যায়। শরৎ তখন আর কোনো কিছুই বলতে পারে না। রাতে চা খাওয়ার সময় বাবলু চায়ের কাপে হাত দিতেই চাটা বাবলুর হাতে পড়ে। বাবলুর হাতটা তখন পুড়ে যায়। তখনই ইন্দ্র আর রিয়া চলে আসে। ইন্দ্র বলে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ইন্দ্র তখন মেডিসিন লাগিয়ে দিতে বলে। ইন্দ্র তখন বলে, বাবা তোমার সাথে কিছু কথা আছে, একটু ছাদে যাবে? ইন্দ্র তখন তার বাবাকে ছাদে নিয়ে আসে। শরৎ বলে, তোর মায়ের হার্টের অপারেশনের কথা কিছু ভাবলি? ইন্দ্র বলে, হ্যাঁ ভাবছি। ইন্দ্র তখন বলে, তোমাকে একটা অন্য কথা বলার জন্য ছাদে নিয়ে এসেছি। আমাদের একটা অফিস তৈরি হচ্ছে, কিন্তু কাজটা আটকে আছে। ইন্দ্র তার বাবার বন্ধুকে কল করতে বলে, কারণ তার বাবার বন্ধু পলিটিক্সের ক্ষমতায় আছে। কিন্তু শরৎ এতদিন তার আত্মসম্মানটা নিয়েই মেনে চলেছে। শরৎ তখন ফোন করতে রাজি হয় না। ইন্দ্র তখন রেগে গিয়ে বাবাকে অনেক কথা শোনায়, আর নিচে এসে বাবলুকে ও তার স্ত্রীকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার সময় বলে, আমাদের কথা ভাবতে হবে না, তোমরা নিজের জন্য বাঁচো, স্বার্থপর একটা। রাতে খাবার সময় শরৎ লতাকে বলে, রাতে খাবার কি আছে? ইন্দ্র চাইনিজ নিয়ে এসেছিল। শরৎ বলে, ও খাবার আমার গলা দিয়ে নামবে না। শরৎ তখন মুড়ি খেয়ে রাত কাটায়। পরের দিন সকালে শরতের বন্ধু এসে বলে, 12 বছর পরে একটা স্কুল ইউনিয়নের প্ল্যান হচ্ছে, সেখানে আমরা সব বন্ধুরা মিলে একসাথে দেখা হবে। শরৎ তখন কোনোভাবে মালাকে ফেলে যেতে চায় না। মালা অনেকবার বোঝানোর পর শরৎ যেতে রাজি হয়। যাবার সময় ইন্দ্র এসে বলে, বাবা তুমি আমাদের ফ্ল্যাটে যাও তো, রিয়া চাবি ফেলে চলে গেছে, তুমি ওখানে গিয়ে একটু ওয়েট করবে, আমার একটু অফিসে কাজ আছে। শরৎ বলে, সে তার স্কুলের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। ইন্দ্র বলে, একটা দিন আড্ডা না মেরে আমাকে একটু হেল্প করতে পারছো না? চলো আমি তোমাকে ফ্ল্যাটে ছেড়ে দিচ্ছি। শরৎ তখন ফ্ল্যাটে পৌঁছে যায়। একটু পরে একটি লোক এসে বলে, ইন্দ্র পর্দা কাচতে দিয়েছিল, 520 টাকা দিন। শরৎ তখন তার ছেলেকে ফোন করে বলে, কে পর্দা কাচার জন্য 520 টাকা চাইছে। ইন্দ্র বলে, দিয়ে দাও, এর জন্য ফোন কেন করেছো, আর পর্দাগুলো একটু লাগিয়ে দেবে। পর্দা লাগানোর সময় শরতের বন্ধুরা ভিডিও কল করে। সেখানে শরতের বন্ধু বলে, কথা দে শরৎ, সব কিছু শেষ হওয়ার আগে একবার অন্তত দেখা করবি। শরৎ তখন অনেক কষ্টে বলে, হ্যাঁ করব। শরৎ তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। অনেক ইচ্ছে ছিল তার বন্ধুদের সাথে সময় কাটাবে, কিন্তু তার ছেলের জন্য যেতে পারল না। ফ্ল্যাটে তখন রিয়া চলে আসে। রিয়া তখন বলে, বাবা আপনার ছেলে পর্দাগুলো টাঙাতে বলল, এখনও টাঙাননি? রিয়া বলে, থাক, আপনাকে কিছুই করতে হবে না। রিয়া বলে, যাওয়ার সময় দরজাটা দিয়ে যাবেন। শরৎ সেখান থেকে চলে যায়। একদিন রাতে মালা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার এসে বলে, ডান পায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি অপারেশনটা করান। পরের দিন শরৎ তার ছেলের অফিসে আসে। শরৎ তার ছেলের কাছে 3 লাখ টাকা ধার চায়। তার ছেলের নানা রকম বাহানা দেখিয়ে টাকা দিতে চায় না, উল্টে বাবাকে অনেক কথা শুনিয়ে দেয়। এদিকে শরৎ কান্না করতে করতে বলে, এতটা ইমার্জেন্সি না হলে তোর কাছে আসতাম না। ইন্দ্র বলে, আমার টাকা ইমার্জেন্সির জন্য, তোমার টাকা কই? শরৎ বলে, আমার সর্বোচ্চ লাগিয়ে দিয়েছি তোর ভবিষ্যতের জন্য। ইন্দ্র বলে, তুমি তো ইনভেস্টমেন্ট করেছো যাতে মোটা অঙ্কের সুদ তুলতে পারো, যাও তো, আমার কাছে টাকা নেই। মার অপারেশনের জন্য কি আমি রাস্তায় ভিক্ষে করব নাকি? শরৎ আর সহ্য করতে না পেরে টেবিলে কাঁচের গ্লাসটা হাতের চাপে ভেঙে ফেলে। হাতে তখন রক্ত ঝরছে। ইন্দ্র তখন ফাইল গোছাতে ব্যস্ত। বাবার দিকে কোনো লক্ষ্য নেই তার। শরৎ তখন বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও,
যাওয়ার সময় শরৎ গ্লাসের দামটা দিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরে দেখি শরৎ অপারেশনের জন্য ব্যাংক থেকে লোন নেয়। এদিকে ইন্দ্র তার স্ত্রী বাবলুকে নিয়ে ব্যাংককে বেড়াতে যায়। আর এদিকে মায়ের অপারেশন হয়। শরৎ তার ছেলেকে ফোন করে ফোনে পায় না। তখনই ফ্যামিলি গ্রুপে দেখে ইন্দ্র ব্যাংককে বেড়াতে যাওয়া ছবিগুলো শরৎ দেখতে পায়। শরতের বন্ধু বলে তোর ছেলে সব কিছু ভুলে গেছে। শরৎ তখন একটু রেগে গিয়ে বলে যতদিন ওকে সব কিছু মনে করে দিচ্ছি আমি থামবো না। শরৎ তখন ইন্দ্রর কাছে যায় আর বলে তার মায়ের অপারেশনের জন্য কেন টাকা দেয়নি। ইন্দ্র বলে আমার ইচ্ছে তাই দিইনি, আমার টাকা আমি বুঝবো, আমার জীবন আমি যেভাবে খুশি কাটাবো, তোমার তাতে কি। ইন্দ্র অনেক অপমান করে তার বাবাকে। ইন্দ্র তখন তার বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সেখান থেকে ইন্দ্র চলে যায়। সিন চলে যায় ইন্দ্রাণী কেবিনে। ইন্দ্রাণী বলে এই কেসে আপনার স্ত্রী কি একমত। শরৎ বলে ও হয়তো আমাকে ক্ষমা করবে না। ইন্দ্রাণী বলে আপনি আরেকবার ভেবে দেখুন, আপনি কিন্তু একা হয়ে যাবেন স্যার। শরৎ বলে আমি কি ঠিক করছি। ইন্দ্রাণী বলে একদম ঠিক করছেন। শরৎ বলে তাহলে আমি একা হতে প্রস্তুত। ইন্দ্রাণী বলে থ্যাঙ্কস এই কেসটা আমাকে দেওয়ার জন্য। এদিকে ইন্দ্রের অফিসে ইন্দ্রর প্রমোশন হয়। তখনই কোর্ট থেকে একটা নোটিশ আসে। ইন্দ্র নোটিশটা পড়ে অবাক হয়ে যায়। তখনই তার বাবার কাছে যায়। এদিকে তার বাবা ও লয়ার যুদ্ধের জন্য তৈরি থাকে। ইন্দ্র তখন বাবার কাছে গিয়ে সবাইকে চেঁচিয়ে বলে একজন বাবা তার ছেলের এগেন্সে কেস করেছে, তুমি কি খেতে পাও না নাকি? দিব্যি সুন্দর তো বেকারদের সাথে আড্ডা মারছো। ইন্দ্র তার বাবাকে অপমান করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে তোমাকে কোর্টে দেখে নেব। এদিকে শরবিন্দু স্ত্রী ব্যাপারটা জানতে পারে আর বলে বাবুর নামে কেন কেস করেছো, তোমাকে কি টাকা দেয় না? শরৎ বলে কত টাকা দেয়? 15,000 টাকা। তোমার ওষুধে খরচ 5,000 টাকা, খাওয়ার খরচা, গ্যাসের খরচ, ফ্ল্যাটের ভাড়া, লতার মাইনে, এতে কি হয়? আর আমি তো টাকার জন্য মামলা করিনি, আমি ওকে শিক্ষা দিতে চাই। কেস তখন কোর্টে ওঠে। ইন্দ্রাণী জজ সাহেবকে বলে ধরুন আপনি একজন মধ্যবিত্ত বাবা, আপনার ছেলেকে সর্বোচ্চ দিয়ে মানুষ করলেন। ছেলে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হলো, কিন্তু তার চোখে আপনি হয়ে গেলেন সব থেকে ছোট। কারণ আপনি সেই বাড়িতে পরিতপ্ত হয়ে পড়ে আছেন সেই ছেলের ডিপেন্ডেন্ট হয়ে। আর মাসে 15,000 টাকা দিয়ে দিলে কি দায়িত্ব শেষ? ছেলের যেমন সামর্থ্য তেমনভাবে দেখতে হবে। তা বলে ছেলে মার্সিডিজ চড়বে, বাবা মা বাসে ধাক্কা খেতে খেতে যাবে, ছেলে 5 স্টারে যাবে আর বাবা মা একটা মাস দুজনে ভাগ করে খাবে, ছেলে ব্র্যান্ডেড জামা কাপড় পরবে আর মা বাবার জামার বোতাম সেলাই করলে তবেই সে বেরোতে পারবে? এটা তো হবে না। প্রতিপক্ষের উকিল বলে বাবা মা পরিত্যক্ত বলে কি ছেলে বাবা মার কাছে পড়ে থাকবে? এদিকে সময় না দিলেও কেস, টাকা না দিলেও কেস। সন্তান কি এটিএম মেশিন? এতই যদি চাপ তাহলে সন্তান জন্ম দিলেন কেন? উকিলটি বলে উনি আসলে লাইটে আসবে বলে কেস করেছে। ইন্দ্রাণী তখন শরবিন্দুবাবুকে কাঠগড়ায় ডাকে, আপনার ছেলে কত টাকা ইনকাম করে? শরবিন্দুবাবু বলে আমি সঠিক বলতে পারবো না। এদিকে আমরা জানতে পারি ইন্দ্র মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করে। তারপর সিন চলে যায় অতীতে। দেখি শরবিন্দুবাবু তার ছেলের জন্য 7 লাখ টাকা জোগাড় করেছে এমবিএ করার জন্য। ইন্দ্র বলে 7 লাখ টাকায় এমবিএ হয়? আমি তো সিঙ্গাপুরে এমবিএ করব, তার জন্য 30 লাখ টাকা লাগবে। শরবিন্দু তখন চিন্তায় পড়ে যায়। তখন চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কারণ তিনি অনেকগুলো টাকা একসাথে পাবে আর সেই টাকায় ইন্দ্রকে সিঙ্গাপুরে এমবিএ করাতে পারবে। এইগুলো শোনার পর এদিকে প্রতিপক্ষের উকিল বলে আমার ক্লায়েন্ট নিচে লোন করে পড়তে গিয়েছিল, এই তার প্রমাণ। তখন একটা গ্রামীণ ব্যাংকের পেপারস জজের সামনে পেশ করে আর বলে দেখুন হয়তো সেই টাকায় ফুর্তি করেছেন নাকি উড়িয়ে দিয়েছেন। কাঠগড়ায় তখন ইন্দ্র এসে বলে আমার বাবা সব কাজকে ছোট মনে করে, তাই ভিআরএস নেওয়ার পর কোনো কাজ করতো না। আমরাই এদিকে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইন্দ্রর বাবা ভিআরএস নেওয়ার পর একটা দোকানে অ্যাকাউন্টের কাজ করতেন। একদিন বাসে যেতে যেতে অজ্ঞান হয়ে যায়, তখন সেই চাকরিটা ছেড়ে দিতে হয়। এদিকে দেখি ইন্দ্র স্ত্রী রিয়া প্ল্যান করে একটা ভিডিও করে, ইমোশনাল কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যার কারণে সবাই শরবিন্দুবাবুকে ভুল বোঝে। তারপর দেখি ইন্দ্র তার মাকে প্ল্যান করে কোর্টে নিয়ে এসেছে। শরৎ তখন অবাক হয়ে যায়, তার স্ত্রীও তার ছেলের দিকে চলে গেল। তারপর দেখি রিয়াকে কাঠগড়ায় ডাকে। প্রতিপক্ষের উকিল বলে আচ্ছা ইন্দ্র কি তার বাবাকে টাকা দিতে চায়নি? রিয়া তখন মিথ্যে কথা বলে। রিয়া জানায় ইন্দ্র টাকা দিতে চেয়েছিল কিন্তু তার বাবা টাকা নেয়নি। বাবা দামি হসপিটাল, দামি ডক্টর চাইছিল। সেদিনের মতো কোর্টের কাজ শেষ হয়। শরতের স্ত্রী মালা তার ছেলের সাথে চলে যায় আর এদিকে শরৎ একা হয়ে যায়। সেই সময় একটা মহিলা এসে শরতের দিকে কালি ছুঁড়ে মারে। ইন্দ্রের মা ব্যাপারটা দেখতে পায়। ইন্দ্রের মা তখন ইন্দ্রকে বলে
তার বাবাকে নিয়ে আসতে বলে। ইন্দ্র তখন গাড়ি নিয়ে চলে যায়। এদিকে মালা বাড়ি ফিরে লতাকে বলে, তোর মামা এখনও বাড়ি আসলো না তো? লতা বলে, তুমি চিন্তা করো না, ঠিক চলে আসবে। এদিকে শরবেন্দ্রবাবু বাড়ি ফেরার সময় পাড়ার কিছু বকাটা ছেলে তাকে বিরক্ত করে। তারা বলে, ছেলের কাছ থেকে কত টাকা আদায় করলে? শরৎ তখন রেগে গিয়ে তাদেরকে মারধর করে। তখনই শরতের বন্ধু এসে তাকে মাথা ঠান্ডা করতে বলে। এদিকে ইন্দ্র বাড়ি এসে কোর্টে প্রায় জিতে যাচ্ছে, সেই জন্য বন্ধুদের সাথে আনন্দ করছিল। রিয়া ইন্দ্রকে বলে মার সাহায্য নিয়ে তার বাবাকে হারাবে, সেই নিয়ে কথা হচ্ছিল। তখনই ইন্দ্রর মা ইন্দ্রর বাড়িতে এসে সমস্ত কথা শুনে ফেলে আর সেখান থেকে চলে যায়। মালা বাড়ি এসে শরৎ বলে, তুমি যদি চাও আমি কেসটা তুলে নেব, কিন্তু আমাকে কোনোদিন ছেড়ে যেও না। পরের দিন কোর্টে মালা তার ছেলের পক্ষ থেকে তার হাজব্যান্ডের পক্ষে চলে যায়। মালাকে তখন কাঠগড়ায় ডাকা হয়। ইন্দ্রাণী বলে, তাদের ছেলে কেন আলাদা থাকে? মালা বলে, হয়তো আমার জন্য। তারপর সিন চলে যায় অতীতে। একদিন ইন্দ্র আর রিয়া বাড়ি এসে ঝামেলা করছিল। সেদিনই বাড়ি থেকে তারা চলে যায়। তখন থেকে তারা আলাদা থাকে। এরপর ইন্দ্রাণী সকল প্রমাণ জজের সামনে পেশ করে আর কোর্ট ইন্দ্রকে দোষী প্রমাণ করে। সেদিনের মতো কোর্টের কাজ সেখানেই শেষ হয়। কোর্ট থেকে বেরিয়ে ইন্দ্র তার বাবাকে বলে, টাকার জন্য কেস করেছো তো? 7 লাখ টাকা দিচ্ছি, কেসটা তুলে নাও। ইন্দ্রের মা তখন রেগে গিয়ে ইন্দ্রকে একটা থাপ্পড় মারে আর বলে, আমার হাজব্যান্ড কোনো বিক্রির জিনিস না, যা তুই কিনে নিবি। তখন অনেক মিডিয়া জড়ো হয় আর প্রশ্ন করতে থাকে। শরৎ তখন বলে, আপনারা জানেন একজন মা কতটা কষ্ট পেলে তার সন্তানের গায়ে হাত তুলতে পারে? তারপর দেখি রাতে মালা অসুস্থ হয়ে পড়ে। শরৎ তখন হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু মালা যেতে চায় না। তারপর মালা বলে, আমাকে একটা কথা দেবে? বাবু যদি ফিরে আসে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও। পরের দিন কোর্টে দেখি ইন্দ্রাণী একাই কেস লড়ছে। শরৎ তখন কোর্টে পৌঁছায়নি। ইন্দ্রাণী বলে, সন্তানরা বাবা মার কাছে সবসময় থাকবে এমন তো কোনো কথা নেই, মাঝে মধ্যে একটু খোঁজখবর নেওয়া, এইটুকু তো বাবা মা চায়। এইসব কথা বলতে বলতে শরৎ তখন কোর্টে এসে বলে, বাড়ির সবাই বলছে বাবুইকে ডাকতে। আমার কথা হয়তো শুনবে না, আপনি যদি বলেন তাহলে হয়তো আসবে, কারণ আজকে ওর মা মারা গেছে। তখনই কোর্টে সবাই অবাক হয়ে যায়। এদিকে ইন্দ্র আর নিজেকে সামলাতে পারে না। সিনটা সত্যি খুব কষ্টের ছিল। ইন্দ্র তখন চোখে জল নিয়ে মায়ের কাছে আসে। ইন্দ্র কান্না করতে করতে বলে, মা তুমি উঠে পড়ো, আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু মা আর ওঠে না। ইন্দ্র তখন বুঝতে পারে মা আমাদের ছেড়ে চলে গেছে। শ্মশানে তখন মায়ের চিতায় দাহ করে ইন্দ্র। পরের দিন সকালে ইন্দ্রাণী এসে শরৎকে বলে, আমরা কেসটা জিতে গেছি। তারপরে ইন্দ্র তার বাবার কাছে ক্ষমা চায়। শরৎ সেই কথাটা মনে করে যে তার বাবু ফিরে আসলে তাকে যেন ক্ষমা করে দেয়। শরৎ তখন তার সন্তানকে বুকে জড়িয়ে নেয় আর তাকে ক্ষমা করে দেয়। আর এখানে সুন্দর মুভিটি শেষ হয়। মুভিটি সত্যি অসাধারণ ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলের মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।